দিলেই গলে যায়। সন্ধ্যাবেলা কোথাও বেরবি না। আর হরি, তোকেও বলি, তুই আর কোনো মেয়ে মানুষ জোটাতে পারলি না? আমার এই নচ্ছার মেয়েটাকে তোর মনে হলো না গো ভৈরবী মা, তোমার মেয়ের মুখেই ফটফটানি, মনটা খুব ভালো। ভৈরবী মা, আমি তোমার মেয়ে গঙ্গাকে বিয়ে করতে চাই, তোমার আপত্তি নাই তো? আমার আপত্তি? ওই মেয়েই তোকে বিয়ে করবে না, শুধু শুধু দেখ তোকে বিয়ে করে কিনা। গঙ্গা, আমাকে বিয়ে করতে তোর আপত্তি আছে? আছে। তুই কেন? আমি কাউকে বিয়ে করব না। পুরুষ চাকটাকে আমি দু চোখে দেখতে পারি না। সব কটা পুরুষ আমার বাবার মতো, মন ভরে গেলে তারপর নিঃস্ব করে দিয়ে পালিয়ে যাবে, তারপর তার আশায় দিন কাটাও। আমি মা নই, দিন রাত কপাল চাপড়ে বসে বসে স্বামীর জন্য আমি হাফ তাস করতে আমি পারবো না। আমাকে কপাল চাপড়ে কবে দেখলি তুই? দেখেছি, বহুবার দেখেছি। আমি যা তাই থাকবো, সারা জীবন পুরুষদের মাথায় কাঁঠাল ভেঙে খাবো। ভৈরবী মা, ভৈরবী মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আমার ভালোবাসা দিয়ে গঙ্গার মাথা ঘুরিয়ে দেবো। আমি এখনই গিয়ে গঙ্গাকে ধরে নিয়ে আসছি। ভৈরবী মা, আজ চণ্ডী মণ্ডপে কেউ আসেনি। আমি সকলের সাথে কিছু কথা বলতে চাই। শহরের বড় মনীষীদের সাথে আমাদের কোনো কথা থাকতে পারে না। আমি কোনো বড় মানুষ নই, আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ। আমি জানি তোমরা নানান সমস্যায় জর্জরিত হয়ে আছো। বিশ্বাস করো, আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করতে চাই। সমস্যা হলো গে আমাদের চিরজীবনের সাথী, ও নিয়ে তুমি মাথা ঘামিও না মা। মাগো, তুমি আর এখানে থেকো না, যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। আমি শুনেছি তোমরা তোমাদের মালিককে বছরের পর বছর সুদ দিয়ে চলেছো। কিসের সুদ? কেন দাও? দেখুন মেয়ে, বিডিও বাবুর বোনের কাছে আমরা কেউ মুখ খুলবো নি। মালিকের কানে গেলে ঘরে আগুন লেগে যাবে। এই সবাই চলো, যে যার ঘরে যাও। আজ আর চণ্ডীতলায় বসে গাল গল্প হবে না। ফুলটুসি চলো। মাগো, মাগো, তুমিও ঘরে যাও মা। এদিকে আর কোনোদিন এসো না মা, এদিকে আর কোনোদিন এসো না, কোনোদিন না। আচ্ছা আচ্ছা, ঠিক কোন কারণে এমপি সাহেবকে এরা এত ভয় পায়? ধৈর্য রাখো মা, ধৈর্য রাখো। যে পথ ধরে চলছো সেই পথে এগিয়ে চলো। একদিন দেখবে সমস্ত রহস্যের আবরণ আপনা আপনি দূরে সরে গেছে, আর সেদিন তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে মা। যুদ্ধ শুরু হয়ে গেছে। আশীর্বাদ করি তুমি জয়ী হও মা, তুমি জয়ী হও। এ কি বললে? বাউল ঠাকুরাইন ভৈরবী মা? কি বললে? বাউল ঠাকুরানী? আমি যে শখের বাউল নামায় বলো না, নিচে পড়ি গেরুয়া সাজ, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল, বাউল আমায় বলো না, নিচে পড়ি গেরুয়া সাজ, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। গ্রামে গঞ্জে গান গেয়ে যায়, হাত তালি পায়, পয়সা কুড়ায়, ফকির ভেবে খাতির করে 10 জনা। হায় গো, ফকির ভেবে খাতির করে 10 জনা। মন ভিখারি ধন ভিখারি, অভাব আমার গেল না, নিচে পড়ি গেরুয়া সাজ, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল আমায় বলো না গো, বাউল আমায় বলো না।
জটিল রহস্যে ঘেরা। গ্রামের এই মানুষগুলোর মনে শুধু ভয় নয়, চাপে একটা ক্ষোভও আছে। সেটা কি? সঞ্জনা, গ্রামের সহজ সরল মানুষগুলোর দুঃখ যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে ওদের জীবনটাকে জটিল করে তুলো না। বিশ্বাস করুন, ওই সরল মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাই। পারবে না, পারবে না। দাঁড়াতে চাইলেও তুমি দাঁড়াতে পারবে না, কারণ তোমাকে দাঁড়াতে দেওয়া হবে না। কে দেবে না? মালিক। মালিক মানে এমপি সাহেব? রাজেশ বাড়ুই তো এইসব মানুষজনের ভোট পেয়ে এমপি হয়েছে। এখানকার সমস্ত মানুষই রাধেশ্যাম বাড়ুইকে ভোট দিতে বাধ্য। এখানকার প্রায় মানুষই রাধেশ্যাম বাড়ুইয়ের কৃতদাস। সঞ্জনা, কৃতদাস প্রথা খাতায় কলমে উঠে গেলেও সত্যি কি কৃতদাসের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পেরেছি? কিন্তু আজকের দিনে সেটা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সম্ভব। এখানে সবই সম্ভব। তোমাদের ওই ঝাঁ চকচকে শহরের জীবনের সঙ্গে এই প্রত্যন্ত গ্রামের জীবনটাকে মিলিয়ে ফেলো না। অভাব এদের নিত্যদিনের সঙ্গী। খিদের জ্বালায় এরা এদের ভিটে মাটি জমি বাড়ি সব ওই মালিকের কাছে বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার করে। সুদের পর সুদ বাড়িয়ে আসল টাকাটা কোনোদিনই শোধ হয় না। তা কি করে সম্ভব? যে টাকা নেওয়া হয়েছিল তার কোনো কাগজপত্র নেই। কত টাকা নেওয়া হয়েছিল, কতদিনে সে টাকা শোধ হবে, এসব কিছু লেখাপড়া নেই। লেখাপড়া? হ্যাঁ। হ্যাঁ আছে, লেখা তো কিছু নিশ্চয় একটা আছে, কিন্তু কি লেখা আছে সেটা পড়বে কে? সকলেই তো নিরক্ষর। মনোহর কাকু, আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে পড়াতে চাই। ওই সরকারি স্কুলটাকে আমি আবার নতুন করে চালু করতে চাই। পারবে না, পারবে না সঙ্গে, কারণ তোমাকে সরকারি স্কুলে ঢোকার পারমিশনই দেওয়া হবে। তাহলে সন্ধ্যের পরে আমার বাড়িতে ক্লাস করাবো। আসবে না, আসবে না, কেউ সন্ধ্যের পর তোমার কাছে ক্লাস করতে আসবে না। কেন আসবে না? কেন আসবে না? আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বোঝাবো। মনোহর কাকু, মনোহর কাকু, এই ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। না, আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্যই করতে পারবো না। ইচ্ছে থাকলেও আমার এখন আর কোনো মনোবল নেই। একটা সময় আমার প্রচুর মনোবল ছিল। যে কোনো অন্যায় দেখলেই আমি প্রতিবাদে গর্জন করে উঠতাম। আজ থেকে 30 বছর আগে একদিন আমার বাড়িতে আগুন লেগে আমার বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাই আগুনে পুড়ে মারা গেল। মনের সমস্ত উদ্যম প্রতিবাদের গর্জন সব ওই আগুনে বিসর্জন দিয়ে গট্টালিকার স্রোতে গা ভাসিয়ে দিলাম। প্রতিবাদের ভাষাটাই আমার হারিয়ে গেল। হারাইনি মনোহর কাকু, হারাইনি। ছাই চাপা আগুনের দম বন্ধ হয়ে পড়ে আছে। ওরা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি আপনাকে সেই রাস্তা দেখাবো। ভয় করে, ভয় করে, আমার ভীষণ ভয় করে। বৃদ্ধ বাবা মা বোনকে হারিয়েছি, বউ ছেলেকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও সঞ্জনা, আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। হাল ছেড়ে দিলে চলবে না। কে কোথায় আছো একটু শোনো। বিশ্বাস করো, আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। তোমাদের সব রকম সুখে দুঃখে আমি সমব্যতি হতে চাই। তোমরা তোমাদের মালিককে আর কতদিন সুদ দেবে সেটা তোমাদের জানা দরকার। আর সেটা জানতে গেলে তোমাদের সামান্য হলেও লেখাপড়া শিখতে হবে। আমি তোমাদের অক্ষর পরিচয় করাবো। তোমাদের মালিকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস জোগাবো আমি। এভাবে মালিকের ভয়ে মাথা নত করে তোমরা আর কতদিন কাটাবে? অন্তত নিজেদের সন্তানের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে মালিকের ঋণের শিকল ছেড়ে বেরিয়ে আসার একটা বারোকে চেষ্টা করবি না? আমি তোমাদের পাশে শেষ পর্যন্ত থাকবো। আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছ তুমি। আমাদের মতো দুঃখী মানুষের পাশে কেন দাঁড়াবে তুমি? এতে তোমার কোন স্বার্থ জড়িয়ে আছে? বড় লোকদের কথার উপর আমাদের কোনো বিশ্বাস নেই মা, তোমাকে আমরা বিশ্বাস করি না। পুরনো একটা কথা আছে জানো তো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। একটু হলেও তোমরা আমাকে বিশ্বাস করেছো, তা না হলে তোমরা ফিরে আসতে না। কিন্তু কি পাবার আশায় বিশ্বাস রাখবো মা? শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ছাড়বে না। এবার আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। তোমরা এই পর্যন্ত মালিকের থেকে কত টাকা নিয়েছো, কবে নিয়েছো, কত টাকা সুদ দিয়েছো, আর অনেক কিছু জানতে হবে। এগ্রিমেন্ট কাগজে কি লেখা আছে সেগুলো জানতে হবে। আর তার জন্য তোমাদের লেখাপড়া শিখতে হবে। আমি তোমাদের লেখাপড়া শেখাবো। তোমাদের সাথে আমি তোমাদের মালিকের কাছে যাব। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? তোমরা লেখাপড়া শিখবে তো? কবে লেখাপড়া শিখবো? তবে গিয়ে মালিকের কাছে জব্দা খাতা দেখবো। ততদিনে ঘর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি আর মিথ্যে স্তব বাক্য দিয়ে গরিব মানুষগুলোর মন ভোলাবেন না ভিডিও দিদিমণি। ঠিক কথা, এই জন্ম আমাদের মালিকের পায়ের তলায় পিষ্ট হয়ে কাটিয়ে দিতে হবে। আর তোমাদের ছেলে মেয়ে, তাদের জীবনটাও কি এইভাবে কাটবে? সে
যে যেমন কপাল নিয়ে আমাদের ঘরে জন্মেছে তেমনই হবে। ঈশ্বরের লিখন কেউ কি খণ্ডাতে পারে মা? ঈশ্বর এমনটা লেখেননি। তোমরা জোর করে তোমাদের দুর্ভাগ্য তোমাদের সন্তানের কপালে লিখে দিতে চাইছো, কিন্তু এভাবে চলতে পারে না। বিধির বিধান যাই হোক না কেন তাকে পাল্টে দাও। আমরা কি তা পারবো মা? পারবে, পারবে, নিশ্চয় পারবে। আমি তোমাদের সাহস যোগাবো। এসো, এর সঙ্গে হাতে হাত রেখে শপথ নেই, একজোট হয়ে আমরা লড়াই চালিয়ে যাব। কি হলো? হাত দাও। এই লড়াই আমি আছি। আমিও আছি। তোমার কথাগুলো শুনে মনে হলো আমার অতীতটাকে সামনে নিয়ে এসে আরেকবার শেষ চেষ্টা করেই দেখি না আমি পারি কিনা। আমি আছি মা তোমার সঙ্গে। এই লড়াইয়ে আমরা সবাই আছি। কি হলো? হাত দাও। আমিও আছি, আমিও আছি। কি করবো? এই নল্টু, নল্টু, আমরা কি করব? সবাই তো চলে গেল, আমরা এখন কি? ঠিক আছে, চলো আমরাও যাই। আমরাও আছি। এসো, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা হাতে হাত রেখে শপথ নিই, আমরা আর ভয় পাবো না। আমরা আর ভয় পাবো না। অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায়কে প্রশ্রয় দেব না। যতই আসুক ঝড়, সে শক্তি দিয়ে তার মোকাবিলা করব। যতই আসুক ঝড়, শেষ শক্তি দিয়ে তার মোকাবিলা করব। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না। পরীক্ষানা পাইতে গেলি মাঝে মাঝে তুফান মেলে, পরীক্ষানা পাইতে গেলি মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে করবো না, কান্নাকাটি করবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। রাধের সম্বারুই আমি এমপি সাহেবকে ভয় পাই না। আমি এমপি সাহেবকে ভয় পাই। এমপি সাহেবের খুন করতে হাত কাঁপে না। তার পথে না চললে সে পথের কাঁটাটাকে উপড়ে ফেলে দেবেন। তুমি ভুল করছো কবিতা, দেশে এখনো আইন আছে। আছে, হ্যাঁ, তবে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। তাছাড়া কোর্ট আদালতে পৌঁছাবার আগে সব পরিবারে শেষ করে দেবে। আমি ভাবছি পুলিশে এফআইআর করবো। ইয়েস। পুলিশ, পুলিশ মানে তো এমপি সাহেবের সাদা সাহেব, সর্ষের মধ্যে ভূত। সেই ভূত ভাগাবে কি করে শুনি? চারিদিকে যা ঘটনা ঘটছে দেখতে পাচ্ছ, গদি যার পুলিশ তার। নমস্কার বিডিও সাহেব। সত্যি ম্যাডাম, আপনাকে যত দেখছি তত একেবারে ফিদা হয়ে যাচ্ছি। কি সুন্দর কথা বলেন আপনি। গদি যার পুলিশ তার। সুন্দর কথা না, সত্যি কথাও বটে। আর এই সত্যি কথাটা বিডিও সাহেবের মগজে ঢুকছে না। ভিডিও সাহেবের মগজের ব্যাটারিটা না চার্জ ফুরিয়ে গেছে, একটু চার্জ করতে হবে। না না না, চার্জ দিয়ে কোনো লাভ হবে না। বিডিও সাহেবের মগজের ব্যাটারি সেলগুলো নষ্ট হয়ে গেছে। বরং ম্যাডামকে চার্জ দেওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে। দাও চার্জার দাও তো। এই যে চার্জার আমি রেডি করে রেখেছি। আসুন ম্যাডাম, সামান্য চার্জ নিয়ে নিজেকে উজ্জীবিত করুন। ধীরে ধীরে আমি আপনাকে ফুল চার্জ করে দেব। কি আছে এতে? কাশ্মীরের পশমিনা শাল আমার স্ত্রী নিজে কিনে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। বিউটিফুল, দারুণ দারুণ। কবিতা, কবিতা শালটা এমপি সাহেবকে ফিরিয়ে দাও। আমি তো ওটা উপহার দিয়েছি, আর তাছাড়া দেওয়া জিনিস ফিরিয়ে নিয়ে আমি কালীঘাটের কুত্তা হতে পারবো। কবিতা শালটা ফিরিয়ে দাও। আজ রাগ করছেন কেন? তুমি কেন বুঝতে পারছো না এটা কোনো উপহার না, এটা ঘুষ? তোমাকে খুঁজতে আমাকে দলে টানার চেষ্টা চলছে। এমপি সাহেব, কয়েক লক্ষ টাকা দিলেও আপনি কিন্তু আমাকে আপনার দলভুক্ত করতে পারবেন না। এই দামি শালটা আপনার স্ত্রীকে উপহার দিন, ওনাকেই ভালো মানাবে। আমি সামান্য সরকারি কর্মচারী, আমার স্ত্রী অত দামি শাল গায়ে দেওয়ার অভ্যেস নেই। আর যদি কোনো কাজ না থাকে আপনি এবার আসতে পারেন। নমস্কার। এত স্পর্ধা! মনে রেখো আমি শুধু এমপি নই, কেন্দ্রীয় মন্ত্রী। তোমরা আবার অধস্থ কর্মচারী, আমার হুকুম মানতে তুমি বাধ্য। আর আপনিও মনে রাখবেন আমি এখানকার বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনার অন্যায় আদেশ মানতে আমি বাধ্য নই। আমার সুপারিশে তুমি বিডিও হয়েছো, আমি ইচ্ছা করলে যখন তখন তোমাকে এখান থেকে বদলি করে দিতে পারি। ভুল করছেন এর বিষয়ে। আচ্ছা। কারণ সুপারিশ আমি এই চেয়ারে বসিনি। আমার কর্মক্ষমতা, আমার বিদ্যা, আমার যোগ্যতা দেখে এই চেয়ারটা আমাকে অর্জন করতে হয়েছে। আপনার চেয়ারের মতো আমার চেয়ারটা অত পলকা নয় যে সহজেই ভেঙে যাবে, আর অত অনিশ্চিত নয় যে কোনো মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে। বিডিও, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই।
আমি ইচ্ছে করলে একটা কলমে ছোট্ট আঁচড় দিয়ে না তোমার চাকরিটা যখন তখন নট করে দিতে পারি। আপনারও ধারণা নেই আমার কি ক্ষমতা। একটা কলমের খোঁচায় আপনার মন্ত্রিত্ব আমি নট করে দিতে পারি। এই ভিডিও ভিডিও, এই মতিঝিলে দাঁড়িয়ে আমার বিরুদ্ধাচরণ করো না। এই মতিঝিল আমার দেশ, আমার রাজ্য, এখানেই আমার স্বর্গ, এখানে আমার নরক। আর এই নরকের হেডমাস্টার হলাম আমি। এমপি সাহেব, এই মতিঝিলের মানুষ যেদিন খেপে যাবে না, সেদিন আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। মতিঝিলের মানুষ আমার বিরুদ্ধে দাঁড়াবার কোনো সাহস নেই। মতিঝিলের মানুষকে আমি পতঙ্গ মনে করি, কীট পতঙ্গ। আর যদি কেউ কোনোদিন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে, পায়ের তল দিয়ে মায়েরা গাছের ডালে ঝোলায় দেবো। এমপি সাহেব, আমার স্বামীর কোনো ক্ষতি করবে না এমপি সাহেব। এমপি সাহেব, কবিতা, তুমি এই লোকটার কাছে আমার প্রাণ ভিক্ষা করছো? ওই লোকটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনার সব জারি জুরি শেষ। আপনার বিরুদ্ধে লেখা সমস্ত রিপোর্ট এতক্ষণে নিশ্চয়ই সেন্ট্রালে পৌঁছে গেছে। হাতে লোহার বালা পরার জন্য প্রস্তুত থাকুন। আমি হাতে লোহার বালা পরি না, বরং সোনার হাতে সোনার কঙ্কন পরিয়ে নিজে সুস্থভাবে বেঁচে থাকার রাস্তাটা পরিষ্কার। তার মানে কি বলতে চাইছেন আপনি? কোন রিপোর্টের খোঁচায় আমার মন্ত্রিত্ব নট করবেন? এই রিপোর্টটা, এই যে দেখুন, এটা আমরা লেখা, আপনার লেখা তো না? দেখুন দেখুন, দেখে নিন দেখে নিন, এই রিপোর্টটা তো। এই রিপোর্টটা আমার হাতে পেতে যেতে কিছু খরচা করতে হয়েছে। আপনার স্ত্রীর হাতে সোনার বালা পরাতে হয়েছে। কবিতা, কবিতা, তুমি ওনার কাছ থেকে সোনার বালা নিয়েছো কোথায়? সেটা কোথায়? ফিরিয়ে দাও, এক্ষুনি ফিরিয়ে দাও। উনি ফিরিয়ে দিলে আমি নিয়ে নেবো। দেখুন, ফিরিয়ে দিলে নিয়ে নেবো এখন, কারণ যখন আমি বালা দুটো ওনাকে দিয়েছিলাম তখন ও মোবাইলে ছবি তুলে রেখেছিল। এখন উনি যদি ফেরত দেন আমি নিয়ে নেবো, কিন্তু তার কোনো রেকর্ড থাকবে না। খজরাই মূর্তিটা না জাম্মুর সঙ্গে একদম পেরে উঠবেন না। আরে কেন আপনি এরকম করছেন বলুন তো? জাম্মুর কথা মতন চললে তো সমস্ত লেখা চুকে যায়। আচ্ছা মাথা মোটা বলুন তো আপনি। আমার স্বামীর মাথা মোটা হলেও আমার নয়। এমপি সাহেব, বলুন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা। আমার স্বামী আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট লিখবে না। যদি লেখে, সে রিপোর্ট আমি আপনার কাছে পৌঁছে দেব। কবিতা, আজই তুমি কলকাতায় চলে যাবে। তাতে কি কোনো লাভ হবে? ওই যে বললাম, বালা দুটো যখন দিচ্ছিলেন ও ছবি তুলে রেখেছে, ওই ছবিটা আমি নেটে দিয়ে দেবো। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ভিডিও সঞ্জয় ঘোষ একজন চোর, ঘুষখোর। ওনাকে কলকাতা পাঠিয়ে দিয়ে এটা নিশ্চয়ই প্রমাণ করতে পারবেন না যে উনি আপনার স্ত্রী নন। পারবেন? একেবারে জাম্বু ট্যাপে পড়ে গেছে, একেবারে ট্যাপে। এ তুমি কি করলে কবিতা? একটা মিথ্যে কুৎসিত ঘটনায় তুমি আমাকে এইভাবে জড়িয়ে দিলে। তুমি না আমার স্ত্রী? হ্যাঁ, তোমার স্ত্রী। তোমার ভালো চাই বলে এটা করেছি। তাছাড়া তুমি বলো তো, অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করে তুমি জিততে পারবে? তা যদি তুমি পারতে, তাহলে আমি তোমার পাশে দাঁড়াতাম। এখানে সোনার বালাটা বড় কথা নয়, বড় কথা হলো তোমাকে আটকানো। জিদের বসে যদি তোমার জীবনটা চলে যায়, আমার সন্তানকে আমি পিতৃহারা করতে চাই না। হ্যাঁ, একেই বলে মেলি মগজ। দেখুন মিস্টার ভিডিও, আমি খবর পাচ্ছি যে আপনার বোন এখনো চণ্ডী মণ্ডপে গিয়ে চাষা বসুদের সঙ্গে গল্প গুজব করছে। ওকে বারণ করে দিন, বারণ করে দিন। আপনি কাজ করুন না, আপনার স্ত্রীকে কলকাতায় না পাঠিয়ে বরং আপনার বোনকে পাঠিয়ে দিন। হ্যাঁ, সেটাই খুব ভালো হবে। তাহলে আপনারা নিজেদের মধ্যে না খাওয়া খাওয়া এটা খুব ভালো মতন করতে পারবেন। বুঝতেই তো পারছেন, জাম্মুর লেজে আপনি পা দিয়েছেন, কখন যে জাম্মু ফোঁস করে উঠে আপনাকে ছবল মারবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। জাম্মু চলুন আমরা যাই। চলো চলো। ও হ্যাঁ, আর একটা কথা বলে যাই, আপনার বোনকে যদি কলকাতায় না পাঠান তাহলে দেখবেন যে কোনো দিন একটা বড় ধরনের অঘটন ঘটে গেছে। তখন আমার কাছে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করবেন না যেন। চল। এমপি সাহেব, আপনি ভাবছেন দুর্নীতি নৌকায় গা ভাসিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে সাগর পাড়ি দেবেন, কিন্তু সেটা হবে না। আমার মুখ হয়তো সাময়িকভাবে আপনি বন্ধ করতে পেরেছেন, কিন্তু মনে রাখবেন, একদিন কেউ না কেউ অশান্ত ঢেউ হয়ে আপনার এই সাধের দুর্নীতির নৌকাটাকে না ভেঙে খান খান করে দেবে। আর সেই অশান্ত সমুদ্রের ঢেউয়ে আঁকড়ে ধরার জন্য একগাছা খড়কুটো আপনি পাবেন না। সুতরাং খুব সাবধান। এই ভিডিও, আমায় সাবধান করো না, আমায় সাবধান করো না। দেখুন, ওই অশান্ত মাঝ সমুদ্রে পড়ে যদি আমি সাঁতরে পার হতে না পারি, আপনার কথা মতো খড়কুটো পাই না পাই, যে কোনো একটা আগাছা আমি ঠিক পেয়ে যাব। কি জানেন, আমরা হলাম অপরচুনিস্ট, সুবিধাবাদী দলের সভ্য। গিরগিটির মতো যখন তখন লাল থেকে গেরুয়া, গেরুয়া থেকে সবুজ রঙে নিজেকে রাঙাতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। আর একটা কথা শুনুন, আমি রক্তবীজের ঝাড়। এই মতিঝিলকে নরক বানিয়ে হয়েছি নরকের
হেডমাস্টার।